ইসরায়েলে ইরানের আরও ভয়াবহ হামলা, অনেক হতাহত, গোয়েন্দা প্রধান সহ ৩ কর্মকর্তা হত্যার প্রতিশোধ, সংঘাত বন্ধের আশা ট্রাম্পের। লন্ডন বৈঠকের পর গুণগত পরিবর্তন এসেছে বাংলাদেশে, বলেছেন ডক্টর মঈন খান। মির্জা ফখরুলের সাথে বসলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন, জানিয়েছেন আসিফ নজরুল। চাকরি সংশোধন অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ে কাল বড় কর্মসূচি ঘোষণা, ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আজও উত্তাল নগর ভবন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। ভোর না হতেই আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। রবিবার ইসরায়েলের হামলায় ইরানে বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি সহ ৩ জন নিহত হওয়ায় প্রতিশোধ নিতেই এই হামলা চালায় তেহরান। পাল্টাপাল্টি হামলায় 2 দেশে 5 শতাধিক মানুষ হতাহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা, সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তেহরান বলছে পূর্ণ প্রতিশোধের পর আলোচনায় যাবে তারা। সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই সমাধান বলে মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল আঘাত হানে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে। আইডিএফ জানিয়েছে তেহরানের হামলায় ইসরায়েলের পেটা টিকবা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত হয়েছে বেশ কয়েকজন। এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায় সাধারণ বাসিন্দারা। রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ 3 কর্মকর্তা নিহত হন। এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা। এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে 200 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তিনি এও বলেছেন কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে। সংঘাত আরও তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন, তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয়। এদিকে কোনো ধরনের মধ্যস্থতা চায় না ইরান। ইসরায়েলের ওপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায়। এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ মুসলিম দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কোনো ধরনের আলাপ হয়নি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, লন্ডন বৈঠকের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সোমবার সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও আগামী দিনের নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে মঈন খান বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর মানুষ এখন উৎসাহী, সামনের দিকে তাকাচ্ছে। মানুষ এখন চিন্তা করছে দেশে গণতন্ত্র ফিরে আসছে। এই গণতন্ত্রের জন্যই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন।
কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। 7 দিনের মধ্যে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার নির্দেশনা দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাইয়ে মানুষ এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করা হবে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের মামলার এই 2 আসামি ভারতে পলাতক অবস্থায় আছেন। এছাড়া এদিন এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 1 জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগে বলা হয়, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2 বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। জুলাই মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে সচিবালয় বৈঠকের পর উপদেষ্টা এই তথ্য জানান। আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। স্মরণ করিয়ে দেন, বিএনপি জামাতের কর্মীরা গুমের শিকার হয়েছিল, তাই এই আইনের ব্যাপারে দল দুটি আন্তরিক হবে প্রত্যাশা তার। জানান, নতুন আইনের অধীনে একটি গুম কমিশন করা হবে। মিসিং পারসন সার্টিফিকেটের কথা বিবেচনা করছে সরকার, যেন গুমের শিকার পরিবার উত্তরাধিকার, ব্যাংক অ্যাকাউন্টের মতো বিষয়গুলোতে প্রতিকার পেতে পারে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার সুযোগ আছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। দাবি করেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আর কি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি করা হয়। জানানো হয়, মঙ্গলবার আরও বড় সমাবেশ করা হবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দেওয়া হয়, সোজা কথায় কান না দিলে বিভাগীয় সমাবেশ করতে বাধ্য হবেন আন্দোলনকারীরা। সাফ জানিয়ে দেন, এখান থেকে পিছু হটার সুযোগ নেই। মঙ্গলবার সকাল 11টায় মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। পরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে এই সভার আয়োজন করা হয়েছে। সকাল থেকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা। বেলা 11টার পর নগর ভবনে যান ইশরাক হোসেন। পরে নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নেন তিনি। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে মাননীয় মেয়র লেখা ছিল। সভার শুরুতেই তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। জরুরি সেবা চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল ইশরাক হোসেন ঘোষণা দিয়েছিলেন, জনগণের দৈনন্দিন সেবা তাদের তত্ত্বাবধানে চালু থাকবে, তবে প্রধান ফটকে তালা দেয়া থাকবে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে মঙ্গলবার ৭০টি ওয়ার্ড সচিবের সাথে বৈঠক হবে। দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিও জানান ইশরাক হোসেন। আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরো কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনো এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনো চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায়, এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। দর্শক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, নগর ভবনের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, আসলে বরাবরের মতো আজকেও কিন্তু নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র বিশেষ করে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন, সেটির আন্দোলন কিন্তু ধারাবাহিকতার অংশ হিসাবে আজও চলছে এবং এই আন্দোলনে কিন্তু এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যারা ভোটার রয়েছেন, যারা এই এলাকায় বসবাস করছেন, তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেয়া না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। তো সকাল 11টা থেকে কিন্তু এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এখানে অবস্থান করছিলেন এবং বিশেষ করে এই নাগরিক সেবা যাতে চলমান থাকে, কোনোভাবেই যাতে নাগরিক সেবা বন্ধ না হয়, সেজন্য মূলত তিনি এখানকার কর্মকর্তা কর্মচারীদেরকে উৎসাহ দিচ্ছিলেন এবং বিশেষ করে ঢাকায় যারা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন সেই সব কর্মকর্তা কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি বলেছেন যে কোনোভাবেই যাতে নগরবাসীর দুর্ভোগ না হয় এবং সেই দুর্ভোগে যাতে নগরবাসী না পড়েন, সেজন্য যাতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করে যান, সেই জন্যই তারা কিন্তু উৎসাহ দিয়েছেন তিনি। এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে একটি ব্যানার নিয়ে, যে সেই ব্যানারে মেয়র হিসাবে তাকে সম্বোধন করা হয়েছিল এবং তিনি মেয়রের দায়িত্ব নিয়েছেন কিনা, সেটি তিনি স্পষ্টতই বলেছেন যে নির্বাচন কমিশনের যে গেজেট, সেখানে তাকে মেয়র হিসাবেই কিন্তু নির্বাচিত ঘোষণা করে সেই গেজেট প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উচ্চ আদালতের যে রায়, সেখানেও কিন্তু তাকে মেয়র হিসাবে তাকে সম্বোধন করা হয়েছে। সুতরাং কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে তারা যে মেয়র হিসাবে উল্লেখ করেছেন, এটি খুব একটা আইনের ব্যত্যয় হয়নি বলে স্পষ্টতই তিনি জানিয়েছেন যে যেখানে স্বাধীন নির্বাচন কমিশন তাকে মেয়র সম্বোধন করেছে লিখিতভাবে গেজেটের মাধ্যমে, যেখানে আদালত তাকে মেয়র স্বীকৃতি দিয়েছে, সেখানে একটি ব্যানারে মেয়র সম্বোধন, এটি নিয়ে যারা মূলত জল ঘোলা করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বলে তিনি স্পষ্টতই বলেছেন। এবং তিনি বলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সর্বশেষ আবারও তিনি দাবি জানিয়েছেন যে তাকে যাতে মেয়রের দায়িত্ব আদালতের রায় মেনে বুঝিয়ে দেওয়া হয় এবং শপথের আয়োজন করা হয়। তো এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। যেবা আবারও নতুন কোনো তথ্য থাকলে আপনাকে আবারও জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। দর্শক, নগর ভবনের আজকের পরিস্থিতি জানলাম সহকর্মী মুহিবুল্লাহ মুহিবের কাছ থেকে। কিছুতেই খরা কাটছে না দেশের শেয়ার বাজারে। তবে ঈদের একটানা দীর্ঘ ছুটির পর সোমবার দ্বিতীয় কর্মদিবসে শেয়ারের সূচক ও লেনদেন কিছুটা ঊর্ধ্বমুখী ধারায়। সোমবার দিনের শুরু থেকে বেড়েছে সূচক ও লেনদেন। ডিএসই এক্স সূচক 46 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4770 পয়েন্টে। ডিএস 30 সূচক 13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1785 পয়েন্ট।
এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে বেশিরভাগের দামই বেড়েছে। সোমবার লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৩১১টির দর বেড়েছে কমেছে ৩৭টির, তবে অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। এর আগের দিন রবিবার বেশিরভাগ শেয়ারের দরপতন হয়। এদিকে নেগেটিভ ইকুইটি, অনুমোদন ছাড়া লেনদেন সহ নানা অনিয়মের অভিযোগে 7টি ব্রোকারেজ হাউস এবং 2টি মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম খতিয়ে দেখতে 3 সদস্য বিশিষ্ট আলাদা 9টি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন, জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে 1 জন ও ঠাকুরগাঁয়ে 1 জন নিহত হয়েছেন, আহত অন্তত 13 জন। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে রামুর রশিদগড়ের জেটি রাস্তা এলাকায় সোমবার সকালে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। পুলিশ জানায় নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার PM খালি দক্ষিণ পাতলি এলাকার হাবিবুল্লাহ, তার শিশু ছেলে রিয়াদ ও রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া। দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকায় গিয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে জয়পুরহাটের খঞ্জনপুর মিশনের সামনে ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে নারী শিশু সহ 5 জন। অন্যদিকে ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় খোকন অধিকারী নামে 1 ব্যক্তি নিহত হয়েছেন। ঈদ যাত্রার শুরুর দিন 31 মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার 14 জুন পর্যন্ত 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত ও 1182 জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে সড়ক, রেল ও নৌপথে মোট 415টি দুর্ঘটনায় 427 জন নিহত ও 1194 জন আহত হন, যার বেশিরভাগই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। কোরবানির ঈদ ঘিরে সারা দেশে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও আহতের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। গত ঈদুল আজহার তুলনায় সড়কের দুর্ঘটনা 22.65% বেড়েছে, যাতে প্রাণহানি 16.07 আর আহতের সংখ্যা বেড়েছে 55.11%। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, 15 দিনের ঈদ যাত্রায় সারা দেশে 415টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় 427 জন নিহত, আহত 1194 জন। ঈদ যাত্রা শুরুর দিন 31 মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 14 জন পর্যন্ত বিগত 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত, 1182 জন আহত হয়েছেন। দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈদের পরে প্রায় 80% যানবাহন বিরামহীন ও বিশ্রামহীনভাবে একই চালক দিয়ে যানবাহন চালাতে গিয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ফলে এইসব দুর্ঘটনায় সিংহভাগ খাদে পড়া এবং কোনোটি ট্রাকের পেছনে লেগে দুর্ঘটনা বেশি ঘটেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে সড়কে। 379টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 390 জনের। রেলপথে 25টি দুর্ঘটনায় 25 জন নিহত, আহত 12 জন। আর নৌপথে 11টি ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন, নিখোঁজ রয়েছেন 6 জন। উন্নত বিশ্ব বাস নেটওয়ার্ককে শক্তিশালী করে তারা যানজট এবং দুর্ঘটনা কমাচ্ছে, আর আমরা ছোট যানবাহন জাতীয় মহাসড়কে নিয়ে আসছি। গণপরিবহন শক্তিশালী করতে হবে। গণপরিবহন জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে চলবে, শহরের প্রধান সড়কে চলবে। পুরা পরিবহন সেক্টরের ব্যবস্থাপনাই গলত। আমাদের যারা সড়ক মন্ত্রী বিগত সময়ে ছিলেন, তাদের মাথায় কোনো মগজ ছিল না পরিবহন চালানোর মতো। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগের 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরা হয়। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইসরায়েলে ইরানের আরো ভয়াবহ হামলা, অনেক হতাহত, গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা হত্যার প্রতিশোধ, সংঘাত বন্ধের আশা ট্রাম্পের। লন্ডন বৈঠকের পর গুণগত পরিবর্তন এসেছে বাংলাদেশে, বলেছেন ডক্টর মঈন খান। মির্জা ফখরুলের সাথে বসলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের।
জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন, জানিয়েছেন আসিফ নজরুল। চাকরি সংশোধন অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ে কাল বড় কর্মসূচি ঘোষণা, ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আজও উত্তাল নগর ভবন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।